নমস্কার, শোনা যাচ্ছে কি মাইকে? ওটা অন ছিল, অফ করে দিলেন আপনার লাইটে জ্বলে। দাদা মাইক দরকার নেই, আমাকে বুম আছে। নমস্কার, শোনা যাচ্ছে? প্রত্যেককে আমার নমস্কার। আজকে প্রথমে আপনারা যারা এখানে উপস্থিত হচ্ছেন, আমি আপনাদের সবাইকে এই ঐতিহাসিক কংগ্রেসের রাজ্য দপ্তরে আপনাদের কাছে কংগ্রেসের কিছু কথা বলার জন্য এখানে আপনাদের ডেকেছি। আজকে এই প্রেস কনফারেন্স কিংবা আমি আমার নিজের এবং দলের পক্ষ থেকে কিছু কথা আপনাদের কাছে বলবো। তার আগে রাজ্য দপ্তরে এই প্রথম আপনাদের সঙ্গে মিলিত হওয়ার কারণে প্রথমেই আমি 1 মিনিট নীরবতা পালন করতে চাই। আমাদের রাজ্যে যে বন্দি অকালে নৃশংসভাবে তার উপর যে অত্যাচার সংঘটিত হয়েছিল, তার কারণে অত্যাচারের শিকার হয়ে এবং মৃত্যুর কবলে তাকে ঝুলে পড়তে হয়েছে। এবং পশ্চিম বাংলা বানভাসী মানুষ যারা আছেন তাদের বিপুল ক্ষতি হয়েছে। সেই কারণে আমি প্রথমেই উঠে পড়ে 1 মিনিট নীরবতা পালন করতে চাই। তারপরে আপনাদের কাছে আমার কথা আপনাদের কাছে বলে যাব। নেতা রাহুল গান্ধী যে দায়িত্ব তারা আমায় দিয়েছে, আমি গুরুত্ব সহকারে এবং এই বাংলার মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাকে পূরণের জন্য চেষ্টা করব। এবং সর্বোপরি আপনাদের কাছে আমি এটা জানাতে চাই, আমাকে যখন তারা এই দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে কথা বলে তারা আমাকে একটি কথাই বলেছে যে পশ্চিম বাংলার কংগ্রেসকে মজবুত করা এবং কংগ্রেস কর্মীদের প্রত্যেকটি জায়গায় সংগঠনকে আরো শক্তিশালী করা, এটাই আমার প্রধান দায়িত্ব এবং কর্তব্য হবে। সেই হিসেবে আমাদের যে জেলা কমিটি, আমাদের যে স্তর পর্যন্ত কমিটি আছে, সামনেই পুজো এবং একদিকে বানভাসী মানুষ এবং উত্তর বাংলা আর্জিকরের ঘটনা নিয়ে, এবং আপনারা জানেন নাগরিক সমাজ তারা যেভাবে রাজনৈতিক দলের বাইরে তারা প্রতিবাদ সংগঠিত করেছেন অন্যায়ের বিরুদ্ধে। এই অবস্থায় আমি রাজ্য কংগ্রেস কমিটি এবং জেলা কংগ্রেস কমিটি, একেবারে ব্লক স্তর পর্যন্ত যে কমিটি আছে, এই মুহূর্তে বাংলার যে বন্যার পরিস্থিতি তাকে দেখা, সামনে পুজো, সব থেকে বাঙালির বড় উৎসব, এবং এর মাঝে আর্জিকরের যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাংলার প্রত্যেকটি কোণায় যে প্রতিবাদ, এই সমস্ত কিছুকে একত্রিত করে আমাদের নেতৃবর্গ তারা সজাগ আছেন এবং তারা সজাগ থাকবে। আমি শুধু আপনাদের কাছে এই কথাটা বলার জন্য আজকে আপনাদের ডেকেছি, আপনাদের সঙ্গে আমার পরিচয় হবে। পুজো পর্যন্ত সংগঠনের যে বিষয়
আমাদের নেতৃবর্গের সঙ্গে আমরা সেগুলো আলোচনা করব। এরপরে যে কোনো বিষয় নিয়ে আমাদের নেতৃবর্গ আপনাদের সঙ্গে তারা মিলিত হবেন এই প্রেস রুমে। আমি চেয়েছিলাম যদি একটু আগে আপনাদের কাছে এসে পৌঁছতে পারতাম, বাইরে আজকের দিনে প্রেস কনফারেন্সটা করা, কারণ এরপর থেকে আমি সভাপতি হিসেবে শুধু আমার যে চেম্বার বা রুম বা বসার জায়গা তা বাদে একদিন করে এই সামনের যে ফাঁকা জায়গাটি এখানে আমি বসব, এবং যারা আমার সঙ্গে দেখা করতে চান তারা অবাধে আমার সঙ্গে দেখা করতে পারে, এবং যে কোনো সাংবাদিক কোনো খবর সংগ্রহ করতে চান প্রত্যেকদিন বিকেলবেলা আপনারা যেমন অন্যান্য দপ্তরে যান খবর সংগ্রহে, এবং সেখানকার রাজনৈতিক দল যেভাবে আপনাদের কাছে প্রেস বার্তা দেয়, এখানেও আগামী দিনে পুজোর পর থেকে সেই বিষয়টি সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন, আমাদের নেতৃবর্গ যুক্ত হতে পারবেন। আমি মনে করি পশ্চিম বাংলার মাটিতে কংগ্রেসের নিশ্চিতভাবে শক্তি কম, কিন্তু সারা বাংলায় ঘুরে, এবং আমি ছাত্র রাজনীতি থেকে নিজের জীবন শুরু করে রাজ্য কংগ্রেসের সভাপতি হইনি, আমি ব্লক কংগ্রেস এবং নির্বাচনের দিন এজেন্ট বসা থেকে শুরু করে আমার রাজনৈতিক জীবন শুরু। সেই কারণে একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে পোলিং স্টেশনে যারা এজেন্ট বসেন তারা কত সমস্যায় ওই ভোটের সময়টুকু অতিবাহিত করেন সেটা নিজের আমার অভিজ্ঞতার মধ্যে দিলে, আমি দীর্ঘদিন এজেন্ট বসার কারণে আমার এই অভিজ্ঞতা আছে। তো স্বাভাবিকভাবে আমি প্রথমেই জেলা কংগ্রেসের প্রত্যেকটি কার্যালয়ে সারা বাংলায় আমাদের 23টি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট, কিন্তু আমাদের সাংগঠনিক যে জেলা সেই জেলা 29টি, এই জেলা কংগ্রেসের হেডকোয়ার্টার নেতৃবর্গদের সঙ্গে আমি কথা বলবো, আমাদের ব্লক সভাপতিদের সঙ্গে কথা বলবো, র্যাঙ্ক এন্ড ফাইল কংগ্রেসের যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো। আমার এইটুকু মনে হয়েছে পশ্চিমবাংলার মানুষ কংগ্রেসকে চান, তার কারণ কংগ্রেসই সৃষ্টি করতে পারে, কংগ্রেসই মানুষের কথা ভাবে। কংগ্রেসের জন্মলগ্ন থেকে যখন সংবিধান হয়নি তখন থেকে এতগুলো রাজনৈতিক দল হয়নি, তখন থেকে কংগ্রেস মানুষের জন্য কথা বলে। আর কংগ্রেস যেখানে দুর্বল হয়েছে সেখানেই দেখবেন যে বিভিন্ন অপশক্তি তারা রাজ কায়েম করেছে। তো স্বাভাবিকভাবে বাংলার মানুষের অনেক মান অভিমান কংগ্রেসের উপরে আছে, তার কারণ বাংলার মানুষ কংগ্রেসের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, কিন্তু বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি এবং বাইনারি পলিটিক্সের কারণে অনেক সময় মানুষ মিসলিড হচ্ছে। আর এই মিসলিডের কারণে এবং যে আজকে বিপণনের যুগ, সেই বিপণনের সুযোগে কংগ্রেসকে ছাপিয়ে অনেক বার্তা মানুষের কাছে মানুষকে ভুল বোঝাবার আকর্ষিত করার জন্য পৌঁছচ্ছে। এর একমাত্র মাধ্যম আমাদের সংগঠন। আপনারাই ক্যারি করতে পারেন এক প্রান্তের সন্দেশখালীর ঘটনা কিংবা মুসলিমদের ঘটনা, দিনহাটাতে পৌঁছতে পারেন, গোসাবা থেকে আপনি রুদ্রনগর সাগরের জায়গায় পৌঁছতে পারেন, আবার ইছামতি নদী পেরিয়ে বরুণহাটের কাছে আপনারাই পৌঁছতে পারেন। আরেকটা পারে প্রশাসন, আরেকটা পারে সংগঠন।
এবং আপনাদের মাধ্যম দিয়ে যে খবর পৌঁছবে, অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যম দিয়ে যে খবর পৌঁছবে, আর আমার সংগঠনের মাধ্যম দিয়ে যে খবর পৌঁছবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক দলকে সমর্থন করা সমর্থক হিসেবে যে মানুষটি সিদ্ধান্ত নেবে, আমার সেখানে একজন প্রতিনিধি প্রয়োজন। এই কাজটি আমাকে করার দায়িত্ব সর্বভারতীয় কংগ্রেস কমিটি কাছ থেকে নির্দেশ হিসেবে দেওয়া হয়েছে। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন আমার সভাপতি হিসেবে কি কাজ। আপনাদের কাছে প্রথম খোলাভাবে বলি, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি জননেতা রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল জি এবং মীর সাহেব আমাকে একটি কথাই বলেছে, পশ্চিম বাংলার কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আমাদের যে অভিজ্ঞ নেতৃবর্গ আছেন, প্রাক্তন দুই সভাপতি আছেন অধীর রঞ্জন চৌধুরী এবং প্রদীপ ভট্টাচার্য মহাশয়, তাদের এতদিনের অভিজ্ঞতা এবং কোথায় কোথায় অসুবিধে হয় তারা আমাকে গাইড করবেন। এবং একেবারে প্রান্তিক যে আমাদের কর্মী, যিনি পঞ্চায়েতের বুথে থাকেন, অঞ্চলে থাকেন, তিনি যে পতাকা আমাদের ঝান্ডাটাকে নিয়ে কংগ্রেস করেন তার কথা, এই দুটোর উপরে ভিত্তি করে আগামী দিনে দলকে শক্তিশালী করাই আমার প্রথম প্রায়োরিটি হবে, প্রথম কাজ হবে। এবং সেই কাজ করতে গিয়ে আমি সর্বস্তরের কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলবো এবং দলকে শক্তিশালী করার চেষ্টা করব। এবং এটাই আমার কাছে সব থেকে বড় বিষয়। কেউ বলতে পারেন চ্যালেঞ্জ, কেউ বলতে পারেন কংগ্রেসের পার্সেন্টেজ খারাপ, কেউ বলতে পারেন কংগ্রেস দুর্বল। গণতান্ত্রিক পরিবেশে দুর্বল যখন হয় তখনই কিন্তু ঘুরে দাঁড়াবার সম্ভাবনা প্রবল হয়, এটা ইতিহাস বলে। আর সেই কারণে আমি মনে করি যে নিশ্চিতভাবে কংগ্রেসের ছাত্র যুব তারা যথেষ্টভাবে তাদের পোটেনশিয়ালিটি আছে এবং রাহুল গান্ধীকে দেখে সারা ভারতবর্ষের যে আজকে মানুষের মধ্যে উদ্বেলতা এবং উৎসাহ সৃষ্টি হয়েছে, আমি আশা করি আগামী দিনে পশ্চিমবাংলায় রাহুল গান্ধীর ওই ভারত জোড়ো যাত্রা কিংবা ন্যায় যাত্রা, তার থেকে বড় প্রশ্ন, রাহুল গান্ধী কোনো সময় কোনো কিছুতে ভয় অনুভব করেন না। তার একটাই স্লোগান জনমত, আর সেই জনমতকে সঙ্গে নিয়ে যে কাউকে আমরা ভয় দেখাবো না, কারোর থেকে আমরা ভয় পাবো না, একে নিয়েই আমাদের পথ চলা শুরু হবে। এবং আমি নিশ্চিতভাবে মনে করি আমাদের ছাত্র যুব মহিলা সেবা দল, শ্রমিক সংগঠন, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সর্বোপরি আমরা মানুষের কথা বলবো। আর এই মানুষ যেটা চাইবে আমরা তার সঙ্গে যুক্ত হব। আমাদের রাজনৈতিক যে আদর্শ নীতি আছে সেই আদর্শ নীতিকে সঙ্গে নিয়ে কংগ্রেসের আদর্শ নীতিকে যাতে মানুষ গ্রহণ করে সেই ভাবমূর্তি, সেই ছবি প্রত্যেকটি অঞ্চলে কংগ্রেসকে তৈরি করতে হবে। এটাই আমাদের স্বপ্ন হিসেবে আমি আজকে প্রদেশ কংগ্রেস দপ্তরে এসে আমাদের যে সমস্ত মনীষীরা আছেন, যে সমস্ত কংগ্রেসের প্রাক্তন সভাপতি আছেন, তাদের ফটোতে নমস্কার করে ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে কিছুক্ষণ, ফটোর নিচে কিছুক্ষণ বসে আর এই প্রদেশ দপ্তরে যখন ঢুকেছি ডান দিকে বিধান রায়কে প্রণাম করে আমি একটা জিনিসই মনে করি যে big not so big as they think, a past can be delayed, cannot be stopped। তার কারণ শক্তি যত বড় শক্তি হোক না কেন, সে কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো এমন অপশক্তি হতে পারে,
সেটা সত্যি নয়। একটা শিশুর জন্ম ক্ষণকালের জন্য তার মায়ের পেটে হয়তো স্তব্ধ হয়ে থাকতে পারে, কিন্তু চিরকালের জন্য নয়। তাই কংগ্রেসের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে অভিমান আছে, সেটা নিশ্চিতভাবে আমরা মানুষের কাছে বলবো, কংগ্রেস হলেই আমাদের রাজ্য থেকে বাইরে কোনো যুবককে যেতে হবে না চাকরির জন্য। কংগ্রেস থাকলে এই রাজ্যে শিল্প হবে, এই রাজ্যে কৃষি হবে, এই রাজ্যে গ্রামীণ হাসপাতাল হবে, যেটা কংগ্রেস তৈরি করেছে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, যেগুলো আজ নেই, তাই সবাই কলকাতায় দৌড়ে আসে। কংগ্রেস থাকলে আইন শৃঙ্খলাটা এ জায়গায় যাবে যে বাবাকে পাইচারি করতে হবে না, মেয়ে কখন ফিরবে বা মেয়ে আদৌ ফিরবে কিনা। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে আর লাগাম ছাড়া করাপশন, এর বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা তারা সজাগ থাকবে এবং আমরা আমাদের পুজোর আগে প্রত্যেকের সঙ্গে কথা বলে আগামী দিনে পুজোর পর আপনারা দেখতে পাবেন যে আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সিদ্ধান্ত অনুযায়ী এবং রাহুল গান্ধীর লাগাতার যে মানুষের কাছে দৌড়ে যাওয়া বিভিন্ন পেশার মানুষ, এমনকি আপনাদের পেশার লোকেরাও আলাদাভাবে তার সঙ্গে দেখা করছে, যে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলে অনেক মনের যে টেনশন, যা আজকে প্রত্যেকেই তার কর্মক্ষেত্রে চাপ অনুভব করে, তার থেকে নিষ্কৃতি পাওয়া যাবে। অতএব কংগ্রেস এমন একটি প্ল্যাটফর্ম, আর সেই প্ল্যাটফর্মের কর্ণধার হিসেবে এই রাজ্যের দায়িত্ব আমি আপনাদের কাছে একদম সবিস্তারে অনেক বললাম, কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, আমি শুভঙ্কর সরকার সভাপতি, আমি নয়। আজ থেকে আমার স্লোগান, আমি নয় আমরা, আই নয় ওই। কারণ সবাইকে কালেকটিভ লিডারশিপের মধ্যে দিয়ে আমরা আমাদের কর্মপন্থা ঠিক করব। কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সভাপতি কোনো সময় তা ঘোষণা করতে পারে, আগামী দিনে আমাদের সিনিয়র লিডারশিপ তারা এইখানে এসে বসে সিদ্ধান্ত জানাবেন, কিন্তু তার আগে আমাদের নেতৃবর্গ বসে ঠিক করবেন পার্টির লাইন, পার্টি পলিসিটা এই রাজ্যের ক্ষেত্রে কেমন ভাবে পরিচালিত হবে। এইটুকু বলে আপনাদের কাছে আমার আজকের দিন, আপনারা সবাই এখানে এসছেন, আমার প্রথম দিন, কিন্তু আপনাদের অনেকের সঙ্গে আমার ছাত্র যুব করার এবং দীর্ঘদিন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক থাকা, আমি যাদের সঙ্গে কাজ করেছি, প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসবংশী, সমেন মিত্র, আমার দলে অনেকে নেই, তারা চলে গিয়েছেন, প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী, এদের সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা আছে। যে আজকে জোট রাজনীতিতে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও আমার কাজ করার সুযোগ হয়েছে। অতএব সর্বোপরি আমি মনে করি একজন পলিটিক্যাল ছাত্র হিসেবে আমি আজকে এই নতুন যে আমার যাত্রা আমি শুরু করলাম, আপনাদেরও সহযোগিতা চাই। তার কারণ পেইন ইজ মাইটার দেন বুক, এবং সেই ক্ষেত্রে তো আপনারা আপনাদের সহযোগিতা প্রত্যেকটি কোণায় পাবো। আগেই আমি বলেছিলাম 3টে মানুষের যে কোনো খবরকে কুইক নিয়ে আসতে পারে। সেই 3টে খবরের মধ্যে একটি হলো আপনারা, আরেকটি হলো সংগঠন দলে, আরেকটি হলো অ্যাডমিনিস্ট্রেশন। অতএব আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন নেই, আমাদের কাছে ভরসা সংগঠন। সেই সংগঠন দুর্বল, তাকে শক্তিশালী করতে হবে। এবার বাকি থাকলো আপনারা। অতএব আপনাদের ওই পেন আর আপনাদের এই বুম আর ক্যামেরা যদি নিশ্চিতভাবে সঠিক তথ্যকে বহু জায়গায় তুলে আপনারা এমন কাজ করেছেন যে রাজনৈতিক দলের আগে মানুষ আপনাদের কথা নিয়ে চর্চা শুরু হয়েছে এবং সেখানে অন্ধকার থেকে আলো দিশা দেখা গিয়েছে। তো আগামী দিনে আপনাদের সেই, আমি মনে করি অন্ধকার থেকে আলো দিশা দেখাতে আপনারাও সেই সঠিক তথ্য এবং ইনফরমেশন খবরের আকারে আমরা পাবো, যার মধ্যে দিয়ে পশ্চিমবাংলার সার্বিক উন্নতির কথা আমি ভাবো। রাজনৈতিক দল কোন সময় রেজাল্ট খারাপ করলো ভালো করলো এটাকে আমি মাথা ঘামাই। আমি মাথা ঘামাই কিসে জানি, আমি যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করেছি, তাই খোলা মনে আপনাদের কাছে বলছি, একটি রাজনৈতিক দল কিছুদিনের জন্য ক্ষমতায় থাকবে, কিছুদিনের জন্য ক্ষমতায় নাও থাকতে পারে।
কেউ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন, কিছুদিন পরে চলে যাবেন। কিন্তু একটা জায়গায় যদি একটা সিস্টেমে কোথাও কালির দাগ লাগে, তখন সেই জায়গাটা ভয়ঙ্কর খারাপ অবস্থা হয়। হয়তো মন্ত্রী চলে যাবেন, মুখ্যমন্ত্রী চলে যাবেন, প্রধানমন্ত্রী চলে যাবেন, কিন্তু ওই যে কালির দাগটা, ওই যে সাফারিংসটা, সেটা জেনারেশন বাই জেনারেশন ভুগতে হয়। এই জায়গাটা পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে হয়েছে, এই কাজটা পশ্চিমবঙ্গে রেশনের ক্ষেত্রে হয়েছে, এই কাজটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রেও হলো, হেলথেও হলো। ঠিক একইভাবে আপনারা দেখবেন যে এই হেলথের ক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কারিতে কিন্তু মধ্যপ্রদেশের এই ঘটনা ঘটেছে। আর আজকে মহিলাদের উপরে সারা বাংলা জুড়ে আপনারা যা চিত্র দেখছেন, আমি যেহেতু অল ইন্ডিয়া রাজনীতির কারণে যুক্ত, কয়েকদিন আগে উড়িষ্যায় হয়েছে, একজন শিক্ষিত মেয়েকে লয়ার থানার ভেতরে অত্যাচার করা হয়েছে। মধ্যপ্রদেশে আপনারা জানেন, আপনারাই নিউজ করেছেন, মুখ্যমন্ত্রী তার বিধানসভা কেন্দ্রের দিনের বেলায় অত্যাচার করছে, রেপ করছে, অন্য লোকেরা ফটো তুলে চলে যাচ্ছে। অতএব এটাও একটা সামাজিক ব্যাধি। আমার নেতা, জননেতা রাহুল গান্ধী বিরোধী দলনেতা, আমি চাইব মহিলাদের বিষয়ে তার সঙ্গে দেখা করে তাকে যেটা বলেছি তার বাইরে বলবো, এমন সুরক্ষা কবচ নিয়ে আসার প্রয়োজন যে মহিলারা যখন সেনাবাহিনীতে কাজ করার সুযোগ পাচ্ছে, মহিলারা যখন ফরেস্টের অফিসে কাজ করার সুযোগ পাচ্ছেন, মহিলারা রাত দিন সব জায়গায় কাজ করবেন। এবং আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই, কলকাতাকে স্যালুট, যে কলকাতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, কলকাতা আওয়াজ তুলতে পারে। কারণ যা আমি ইউপিতে হাতরসে দেখিনি, উন্নয়নে দেখিনি, উড়িষ্যাতে দেখিনি, মধ্যপ্রদেশে দেখিনি, তাই কলকাতার আরেকবার আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই যারা এটাকে তুলে ধরেন, মানুষের কাছে বেশিভাবে পৌঁছন। সেই সাংবাদিক যে কমিউনিটি আছে, যে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যাই থাকুক না, আপনারা যে কাজটি করেন, সারা ভারতবর্ষ সাংবাদিক আছেন, আপনাদের চ্যানেলের বিভিন্ন ইউনিট আছে, কিন্তু সেখানে মানুষের প্রতিবাদ এইভাবে সঞ্চালিত হয়নি বলে রাতও আমার, দিনও আমার, রাতও আমার দেখা যায় না। সেখানে এইভাবে ভয় ভীতি থাকলেও প্রতিবাদে কলকাতা কল্লোলিতে কলকাতা, তিলোত্তমা কলকাতা আরো বেশি সোচ্চার হতে পারে না। তাই সবাইকে আমি অভিনন্দন জানিয়ে আজকে এটুকুই আপনাদের কাছে আমার বলার, এবং আপনাদের সহযোগিতা আগামী দিনে আমি কামনা করি। আমাদের কনস্ট্রাকটিভ কাজে আপনাদের পজিটিভ, আপনাদের দৃষ্টিভঙ্গি চাই। আমরা যেটা খারাপ করব নিশ্চিতভাবে কোনো সময় আমি বলবো না, আপনারা সে বিষয়ে নিশ্চিতভাবে আমাদের খারাপটাও বিচার করবেন। কিন্তু আমি চাই আপনাদের সদর্থক ভূমিকা, আমাদের কোনো ভালো কিছু আপনারা তুলে ধরবেন। কংগ্রেসের এমএলএ বাড়াবার জন্য নয়, এমপি বাড়াবার জন্য নয়, সংগঠন বাড়াবার জন্য নয়, কংগ্রেসের থেকেও এই বাংলার কল্যাণের জন্য, এই বাংলার ঐতিহ্যের জন্য, এই বাংলার আগামী দিনের উন্নয়নের জন্য, এই কথা বলে আমার কথা শেষ করলাম। শুভঙ্কর দা, কোনো অধীর চৌধুরীর কথা হয়েছে সভাপতি হওয়ার পরে? আসন সমঝোতা হয়েছে অন্য দলের সঙ্গে, স্পেসিফিক্যালি বামেদের সঙ্গে, বারবারই আপনার যিনি প্রাক্তন পিসিসি প্রেসিডেন্ট তিনি বলেছেন আমাদের অক্ষমতা নেই, সাংগঠনিক দুর্বলতা, সেই কারণে আমাদের আসন সমঝোতা করতে হবে। সাংগঠনিক দুর্বলতার জন্যই কি আপনারা আসন সমঝোতা করতেন, নাকি গ্রাউন্ড রিয়ালিটি সেটা ছিল, মানুষের অ্যাসপিরেশন সেটা ছিল, যে মানুষের মন করে আপনাদের মনে হয়েছিল যে সেই সময় বামেদের হাত ধরা উচিত? এক, দুই, সেই সময় আপনাদের কংগ্রেসের অনেক তৃণমূল স্তরের কর্মী সমর্থক তাদের মনক্ষুণ্ণ হয়েছিলেন, তারা পোস্ট করতেন, তারা বলেছিলেন যে কলকাতার কাছাকাছি জায়গায় আসন পাওয়া দরকার ছিল, বা এরকম বেশ কিছু জায়গা, সেই জায়গাটা দেখা হয়নি। সেই সিদ্ধান্তগুলো কি মনে হয় আপনার যে সেগুলো ভুল ছিল? দেখুন, আমি সভাপতি হয়েছি, দলকে শক্তিশালী
করার কথা আমাকে বলা হয়েছে। আজ থেকে দলের কোনো সিদ্ধান্ত শুভঙ্কর সরকার একা কাউকে জানাবে। দলের নেতৃবর্গ এবং তাদের সঙ্গে আমাদের জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, তাদের কি মত একত্রিত করে আমরা আলোচনা করে আমাদের যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমরা জানাব। এতদিন পর্যন্ত যা ঘটেছে নিশ্চিতভাবে কারো শরীর আমি ছিলাম, কিন্তু আমি মনে করি আগামী দিনে আমার কাছে প্রায়োরিটি একটাই, এটা কোনো বিষয় নয়। আপনারা যে যে চ্যানেল থেকে এসছেন সেই চ্যানেলের বেশি দর্শক বাড়ুক, সেই চ্যানেল শক্তিশালী হোক। আপনারা চান, আমিও আপনাদের উল্টো দিকে বসে আছি, আমি চাই আমার দল শক্তিশালী হোক। আপনারা যাতে এখানে এসে আরো বড় প্রেস রুম পান, সেই ব্যবস্থা যাতে আমি করতে পারি, সেই কাজটাই আমার আগামী। এই মুহূর্তে লেখক সাথে আপনাদের বন্ধুত্ব থাকবে, নাকি মানবিমানের খেলা চলবে, নাকি একটু দূরত্ব থাকবে, নাকি একদম ভালো বন্ধু হিসেবে রাখবেন পাশে? আর তৃণমূলের সঙ্গে ইকুয়েশন কি হবে? বিজেপির যে বিচারধারা, আরএসএসের যে বিচারধারা, তার বিরুদ্ধে সারা ভারতবর্ষে বিভিন্ন মতের, বিভিন্ন দর্শনে রাজনৈতিক দল একত্রিত হয়ে ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে। ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে, সেই ইন্ডিয়া প্ল্যাটফর্মের শরীক আমার রাজ্যের দুটি রাজনৈতিক দল। একজনের সঙ্গে আমাদের আসন সমঝোতা হয়েছিল, একজনের সঙ্গে হয়। এইবার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক ইকুয়েশন, রাজনৈতিক সমীকরণ আলাদা বিষয়, আর রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলকে চালানো আলাদা বিষয়। এখন আমি সভাপতি হিসেবে রাজনৈতিক দলকে শক্তিশালী করা, এটাই আমি একজন ড্রাইভার হিসেবে, একজন পাইলট হিসেবে আমার ফার্স্ট প্রায়োরিটি। সোমনাথা, আপনি বলেছেন যে গ্রাসরুট লেভেল থেকে আপনি সংগঠনকে ধীরে ধীরে মজবুত করার ক্ষেত্রে আপনারা এবং আপনি নিজে উদ্যোগ নেবেন। তাহলে কি ধরে নিতে হবে যে বামেদের মতো একটি দল বা রাজ ছেড়ে নিজের পায়ে আবার যে পুরনো সমাজে ফেরার রাস্তাটাই আপনি প্রশস্ত করতে চাইছেন? শুনুন, যখন কেউ পাইলট হিসেবে বা ড্রাইভার হিসেবে গাড়ি চালায়, তাহলে স্টিয়ারিং থাকলেও রাস্তা প্রয়োজন। রাস্তা যদি সঠিক না থাকে, খুব এক্সপার্ট ড্রাইভার হয়েও ভালো কিছু করা যায় না। এই রাস্তাটা তৈরি করার দায়িত্ব কিন্তু আমার অঞ্চলের যে কংগ্রেস কর্মী, আমার বুথের যে কংগ্রেস কর্মী, তা। আর সেই কারণে আপনারা অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, আমরা কেউই কিন্তু যিনি এজেন্ট বসে তার খোঁজ বা তাকে নিয়ে আপনারাও স্টোরি করেন না, আমরাও তাদেরকে এগিয়ে দিই। অথচ কাস্টোডিয়ান অফ দি ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে কি না ইভিএম মেশিন। তিনি 7টায় যান, তার রিলিভার থাকে এবং তিনি স্ট্রং রুম পর্যন্ত ওখানে পৌঁছন। আমরা তো অনেক সময় বলি, কেউ কারোর কাছে মাথা মতো করে থাকে, ভয়ের কাছে মাথা নুইয়ে দেয়, অনেক সময় ছেড়ে দেয়। ওইটুকু সময়ে তিনি যে নার্ভের প্রেশার নেন, চাপ নেন, তাকে যে ওই চাপ সহ্য করতে হয়, করে বিকেলবেলা রাত্রি 9টা-10টা পর্যন্ত স্ট্রং রুমে পৌঁছতে হয়। এখানেই তো সব রাজনৈতিক দলের ইতিহাস এবং ভবিষ্যৎ লেখা থাকে। সে তার সেইটা যাতে সঠিক হয়, যাতে আমি গাড়ি চালিয়ে উঠে যেতে পারি, এইটা আমার চেষ্টা নেই। আমার প্রশ্ন ছিল যে বামেদের উপর নির্ভরশীলতা কমিয়ে যে পুরনো কংগ্রেসকে আমরা আগে দেখেছি নিজের রাস্তায় নিজের পায়ে চলার, সেই রাস্তাতে কি হাঁটবেন? জোট যদি হয়, দুটো রাজনৈতিক দল ধরুন অ্যালায়েন্স করবে, প্রত্যেকেই তো তার দলকে কি কেউ শেষ করে দিতে চায়? কোন রাজনৈতিক দল চায় না। তো আমি কংগ্রেসের সভাপতি হিসেবে আমি কি চাই? কালকে নির্বাচনের আগে অ্যালায়েন্স কি হবে? আমরা তো 2024-এ লেফটের সঙ্গে একসঙ্গে লড়াই করেছি। সামনে আমাদের কয়েকটা ইলেকশন আছে, সে তো নির্বাচনের একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি। কিন্তু আমার দলকে শক্তিশালী হওয়ার ক্ষেত্রে কোথায় অন্তরায় আছে? লেফট তো আমাকে, লেফটের সঙ্গে বা অন্য কারোর সাথে কেউ যখন অ্যালায়েন্সে যায়, সে তো বলেনি যে তোমার পার্টিকে দুর্বল করে দেয়।
আপনার পার্টির স্ট্র্যাটেজি কি হবে? আপনি কি খালি অন্যের কাঁধে ভর দিয়ে চলতে চান, না নিজেকেও শক্তিশালী করে অন্যের হাত ধরতে পারেন? অসুবিধে কোথায়? শুভঙ্কর বাবু, সবার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা। নির্দিষ্ট করে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি আপনার বা আপনাদের কি স্ট্যান্ড? আমি আমার দলের রাজনৈতিক পতাকা কংগ্রেসের হাতের পতাকা। এই পতাকা যাতে সব জায়গায় দেখা যায়, এই পতাকা সব থেকে উঁচুতে থাকে, আর এই পতাকা ধরা কর্মীদের উপরে কোনো আক্রমণ যদি হয়, আমি যে রাজনৈতিক দলের পতাকা হোক না কেন আমি তার বিরুদ্ধে হব। গণতান্ত্রিক পরিসর যারা দেবে না তার আমি বিরুদ্ধে হব। এবং স্বাভাবিকভাবে কেন্দ্রে এবং রাজ্যের যে দুটি রাজনৈতিক দল আছে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের সঙ্গে আমি একমত নই। সেই কারণে তারা যা যা কাজ করছে তাকে আমি সমর্থন করি না। কিন্তু এই কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার কাল যদি কোনো ইন্ডাস্ট্রি করতে চান, বাংলার স্বার্থে সেই ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে আমি সহযোগিতা করি। কিন্তু সেই ইন্ডাস্ট্রি করার নাম করে যদি কোনো শিল্পপতি আসেন আর সেই শিল্পপতির কাছ থেকে যদি বখরা চাওয়া হয়, তার উপরে অত্যাচার হয়, আমি কংগ্রেসের কর্মী হিসেবে আগেও প্রতিবাদ করেছি, এখন সভাপতি হিসেবে এই প্রতিবাদ থাকবে, এর বিরোধিতা করবে। এবং রাজ্যে এত যে করাপশন, আমি তো মানুষের সঙ্গে, মানুষের বাদ দিয়ে তো রাজনীতি হতে পারে না। তো মানুষ যদি শিক্ষা ক্ষেত্রে, আগেই আমি বলেছি, কালির দাগ যদি লেগে যায়, কাল একটা সরকার চলে যাবে। কিন্তু এই সময়কার যারা ছাত্রছাত্রী পাস করেছে, যারা শিক্ষার সঙ্গে টিচারিতে যুক্ত হয়েছে, তাদের তো বহু লোকের কাছে কৈফিয়ত দিতে হয়েছে। সেই জায়গায় কোথায় যাবে? ঠিক একইভাবে হেলথের ক্ষেত্রে যদি আজকে দেখা যায় যে 2 নম্বরই ওষুধ, যা ওষুধ, এ ব্যাপারে সরকারকে ভাবতে হবে, তার বিরোধিতা নিশ্চিতভাবে আমি করব। রাজ্যে কংগ্রেসের অবস্থান কি হবে? তৃণমূল এবং বিজেপির বিরোধিতা করবে, না INDI এর যে জোট, সেই জোটকে মাথায় রেখে কোনো অবস্থান নেবে না? আমি নিজে শক্তিশালী হতে চাই। আপনি যখন দুর্বল হবেন ওষুধের প্রয়োজন, শক্তিশালী হবে আপনার দেহ, যদি ইমিউন পাওয়ার থাকে। শক্তিশালী হওয়ার পথে আপনার প্রথম বাধা, মানে আপনার মূল প্রতিপক্ষ কে? তৃণমূল কংগ্রেস, বিজেপি না সিপিএম? আমার কাছে মূল প্রতিপক্ষ কেন্দ্রে যারা সরকার পরিচালনা করছেন, তাদের ভ্রান্ত নীতির জন্য পশ্চিমবঙ্গ তো কেন্দ্রের বাইরে নয়, আর রাজ্য যারা পরিচালনা করছেন, এই দুটো সরকারের বিরুদ্ধে আমাদের, তাদের কর্মকাণ্ড, তাদের সরকার চালাবার অভিমুখ, এর বিরুদ্ধেই কিন্তু কংগ্রেস আওয়াজ উঠাচ্ছিল, ওঠাবে, এবং আগামী দিনে সংশোধন না করলে আওয়াজ উঠাতে থাকবে। এবং সর্বোপরি বলি, বাংলায় রাজনৈতিক দলগুলোর বাদে এক নাগরিক সমাজের উত্থান হয়েছে। জওহরলাল নেহেরু 1947 সালের 14ই আগস্ট রাতের বেলা জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে সারা বিশ্ব যখন ঘুমিয়ে আছে, তখন ভারতবর্ষ তার নতুনভাবে পথ চলা শুরু করছে স্বাধীনতা নিয়ে। আজকে একটি মেয়ে খালি আওয়াজ দিয়েছে যে দিনও আমার, রাতও আমার, রাত দখল করো। অন্য কোথাও বলেনি, এটা ইতিহাস। কাকতালীয় ভাবে এটাও 14 তারিখের রাত। ভেবে দেখুন, 2024, আমরা কেউ তার আগে ভাবিনি এত মানুষ কোন পতাকা ছাড়া রাস্তায় বেরিয়েছে। হতে পারে কেউ তো অ্যাপলিটিক্যাল নয়, কংগ্রেস মনোভাবাপন্ন, লেফট মনোভাবাপন্ন, রাইটিস মনোভাবাপন্ন, আল্ট্রা লেফট, হোয়াটএভার। এই মানুষেরা যখন বেরিয়েছেন, এরা কারুর কথা শুনে বেরোনি। আর যদি বেরিয়েও থাকেন কারুর কথা শুনে, তারপরে তাদের নিজের স্বাধীন চেতায়, স্বাধীন মননে তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে যে আমরা রাতে থাকতে হবে আমার বাড়ির মেয়েটার জন্য, ছেলেটার জন্য। এই সমাজের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল থাকতে পারে? অতএব কংগ্রেসও মানুষের বাদ দিয়ে তো কংগ্রেস নয়। আপনাদের তো বললাম, আমাদের জন্মলগ্ন থেকে তখন কোথায় এত রাজনৈতিক দল? ইংরেজের বিরুদ্ধে লড়েছিলাম, মানুষ সঙ্গে ছিল। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মানুষ সঙ্গে থাকবে, আমরা সেখানে একজন ড্রাইভার হবো,
আপনি বলেছেন মালদার বিধায়ক বলছেন গণপিটুনি চায় বিরোধীদের। তৃণমূল কংগ্রেসের মালদার এক নেতা তিনি বলছেন যে গণপিটুনি দিতে হবে, এবার গণপিটুনি না দিলে বিরোধীদের আর নিস্তার নেই। তিনি প্রকাশ্যে মাইক ধরে বলছেন এবার বিরোধীদের গণপিটুনির দাওয়াই। অভয়া কাণ্ডে তারা রাস্তায় নামছে, কিন্তু যখন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, তখন কংগ্রেস, বাম, বিজেপি চুপ, নিদান গণপিটুনি। দেখুন, কোন রাজনৈতিক দলের কর্মী কি বললো আমি মনে করি নেতারা কি বলছেন, নেতারা যদি এই রকম কোনো খারাপ কথার প্রতিবাদ না করে বুঝতে হবে সেই দলের আছে। দেখুন, আজকের দিনে আমি একটা কথা বলি, আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ এটা একটা প্রবণতা হয়েছে। কাল থেকে আমাকে বহু মানুষ প্রশ্ন করছে, দাদা আপনি কি জোরে বলবেন? আমি তো বুঝি না। শেক্সপিয়ারের একটা কথা আছে যে খুব দুর্বল কথা জোরে বললে সেটা কি সবল হয়ে যায়, আর কোন সবল কথা খুব আস্তে বললে সেটা কি দুর্বল হয়ে যায়? প্রশ্নটা আপনি কেমন ভাবে বলছেন এটা প্রশ্ন নয়, কি কথাটা বলছেন এটা প্রশ্ন। অতএব আমার কাছে মনে হয়েছে বাংলার মানুষ সব দেখছেন, ভাবার কোনো কারণ নেই। অনেকে কংগ্রেসও ভেবেছিল আমরা সারা ভারতবর্ষ অনেকদিন ধরে শাসন করবো, কংগ্রেসই পারে, অন্য রাজনৈতিক দলের কথা আমি বললাম না। অতএব গণতান্ত্রিক ব্যবস্থায় ওই যে বললাম বিগ নট সো বিগ অ্যাজ দে থিংক। দাদা একটা কোশ্চেন আছে, নতুন প্রজন্ম, নতুন মুখ যা দেখা যাচ্ছে সেই পুরনো মানুষগুলোকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিলে, বিভিন্ন সভায়। নিউ জেনারেশন কংগ্রেসে আসছে না, বা তাদের কিভাবে আনতে হবে, কিভাবে প্রজেক্ট করবে সেটা দেখতে হবে। মান্থি ফোর্স রেডি। কিন্তু আপনাকে একটা কথা বলি, রাহুল গান্ধী এই কারণে তো স্লোগান দিয়েছেন, গান্ধীজি ওই কথা বলবেন, জড়মান ভয়ভীতি দেখালে প্রচুর এফআইআর হলে নতুন ছেলেরা ভাববেন কাল কেরিয়ার শেষ হয়ে যাবে, চাকরি করতে অন্য জায়গায় পাবো না, আমার নামে এফআইআর থাকলে আমার পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে। এই ক্ষেত্রে অনেক ইয়াং জেনারেশন তারা আসতে পারে না। কিন্তু আপনাকে আমি বলি, ভয় আস্তে আস্তে কেটেছে, তা না হলে রাত দখল এত সৌরভ এদেরকে আবার কালকে পর আজকে সিবিআই ডেকে পাঠানো হয়েছে। তার পাশাপাশি সামগ্রিকভাবে এই যে সিবিআই তদন্ত করছে বিষয়টা কি? দেখুন, এখানে আমার একটা ক্লিয়ার মত আছে। সেই মতটা হলো জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাকে স্যালুট, এর কোনো প্রশ্ন হতে পারে না। আমার বাড়ি থেকেও ডাক্তার আছে, কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন বাংলায় এইরকম কালো দিন, আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছে তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে, কোনো প্রশ্ন যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল, সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন, বিভিন্ন জায়গায় যান, ভালো ভালো কথা বলেন, সমাজ তাদের উপকৃত হয়। তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন, প্রতিবাদ করতেন, আজ মনে হয় কষ্ট করে সিনিয়র জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না, তাদের এই আন্দোলন করতে হতো না, বাংলায় এই কালো দিন দেখতে হতো না, এই মেয়েটিকে আমাদের হারাতে হতো। তার কারণ যে কোনো পেশা খারাপ দিক ভালো দিক যে আছে, সেই পেশার সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু এর দায়ভার গ্রহণ করা খুব জরুরি। যেমন রাজনীতির বাগানটা প্রচন্ড পরিমাণে কলুষিত হয়ে গেছে। আমাদের ম্যাডাম বললেন একজন এমএলএ বাজে কথা বলছেন, যে সারাদিন তাকে দেখা। এই কারণে আমি যদি এখানে একটা যা যা কথা আপনাদের বলার চেষ্টা করছি তার থেকেও যদি এমন কোনো আনপার্লামেন্টারি কথা বলি, আপনারা ওটাকেই দেখাবেন। এটা দেখানো উচিত, কিন্তু এই দেখানো লোকটাতে যে নিজেকে তুলে ধরতে পারে না, সেই বাজে কথাগুলো বলতে থাকে, যে সারাদিন আমাকে দেখাবে, বাড়ির লোকে দেখো আমাকে দেখাচ্ছে, নুইসেন্স ভ্যালু ক্রিয়েট করতে চায়। আর রাজনীতিতে এই বাগানটা শুধু রাজনীতির জায়গায় নয়, সমাজের যে কোনো প্রফেশনে এই জায়গাটা তৈরি হয়েছে। আমাদের প্রত্যেককে সেই প্রফেশনে যারা আছেন তাদের এটা ধ্বংস করতে হবে। এটা আমার রাজনীতির আজকে সভাপতি হিসাবে বিষয় নয়, আমি এই বাংলার একজন মানুষ হিসেবে আপনাদের কাছে এই কথাটি বললাম। কারণ ট্রেনে বাসে সমস্ত জায়গায় যেতে যেতে, অন্য রাজ্যে যেতে যেতে আমার একটা জিনিস মনে হয়েছে যে ঘরকে খুব সংশোধন করা দরকার। অর্থাৎ যে প্রফেশনে যারা আছেন
সেই প্রফেশনে যদি কোথাও কোনো রকম কিছু থাকে তাদেরই আওয়াজগুলো সংশোধন করলে সামাজিকভাবে টোটাল সমাজটাই সংশোধিত হবে। সংগঠন মজবুতের কথা বলছেন, আপনাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি বরিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব, তাহলে তারাকেও যারা ছিলেন দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ছিল তাদের, তাহলে এতদিন হলেও কেন সংগঠন মজবুত হলো না বলছিল? কে বলেছে সংগঠন পুরীতে কোথায় ছিল? কে বলেছে সংগঠন মজবুত হয়নি? অধীর চৌধুরীর নেতৃত্বে 2016 সালে বিরোধী দলের রেকগনাইজেশন পেয়েছিলাম আমরা বিধানসভায়, এবং পশ্চিম বাংলায় কংগ্রেস 42% ভোট ছিল। দীর্ঘদিন আমরা কিন্তু দুর্বল। 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ওইবারই আমরা 16টা সিট পেয়েছিলাম। তারপর থেকে কিন্তু আমরা 16 পাস করতে পারিনি। অতএব যারা সভাপতি হয়েছেন, আর আজকে আমি সভাপতি হয়েছি, আগে সভাপতি খুব খারাপ ছিলেন, এইরকম নয়। অধীর চৌধুরী সভাপতি ছিলেন, সংগঠনের নিয়ম অনুযায়ী 5 বছর অন্তর চেঞ্জ হয়, সেই কারণে উনি চেঞ্জ হয়েছে। উনি আমার দলের নেতা আছেন। এর আগে প্রদীপবাবু ছিলেন, প্রদীপবাবু দলের নেতা আছেন। যে কোনো জায়গায় চলতে গেলে, ওই একটু আগে আমি বলেছিলাম যে কোনো কোনো জায়গায় কিছু কিছু ভুল ত্রুটি হতে থাকে, এটা স্বাভাবিক। যখন সচল কোনো ব্যবস্থা থাকে সেখানে দেখবেন ধুলো বালি পড়বে। দেখবেন কোনো এক জায়গায়, আপনারা তো অনেকে রান্না করেন, রান্না করলে দেখবেন রান্নাঘর থেকে আওয়াজ আসে, আর সেই আওয়াজ যদি আপনি কড়া এবং খুন্তির আওয়াজ হয়, কেন হয়? কড়া খুন্তির এই কারণে আওয়াজ হয় যে কড়া খুন্তিতে যে আওয়াজটা হয়, তরকারি রান্না হচ্ছে বা কোনো জিনিস তৈরি করা হচ্ছে। ওখানে যদি আপনি সবটাই সেদ্ধ করেন, কোনো আওয়াজ আসবে না। তো অনেকে যখন বলে একটা রাজনৈতিক দলে অনেক আওয়াজ আসছে, অনেক চিল্লামিল্লি হচ্ছে, এর কারণটা হচ্ছে টেস্টি খেতে গেলে রান্নাঘর থেকে নয়েজ আসা দরকার। আর যদি বয়েল কিছু খেতে চান তাহলে কোনো আওয়াজ আসবে না। কিন্তু যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে কংগ্রেসে, এখানে অনেক ডেমোক্রেসি আছে। আমার সমালোচনা আমার দলের যে কোনো কর্মী করতে পারে, যে কোনো লোক বলতে পারে। কেউ কিন্তু বিজেপিতে বলবে না অমিত শাহ কেন এই আরজিকরের মেয়েটির ব্যাপারে কোনো কমেন্টস করেনি, কেন নরেন্দ্র মোদী কমেন্টস করেনি। সবাই বলতেন রাহুল গান্ধী করেছে কি, প্রিয়াঙ্কা গান্ধী করেছে কি, ওরা কিন্তু করেছেন। আর এই কোশ্চেনটা আমার দলের লোকেরাও বেশি করে। কিন্তু আমরা মনে করি এটাই পিউরিফিকেশন, এটাই ডেমোক্রেসি সত্যিকারে। কিন্তু কেউ কেউ তাকে ডিসিপ্লিন হীনতা বলুন, কিন্তু আমরা মনে করি যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের উন্নতি সম্ভব নয়। প্রত্যেকে রিয়ালাইজেশন করি এবং আপনারাও রিয়ালাইজ করেন। হোয়াট এভার ইজ, আমি তো কংগ্রেসের একজন সৈনিক, আমি তো করি। রাজ্য জুড়ে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ট্রেড কালচারের প্রবণতা উঠে আসছে, সেটা আমরা দেখলাম চিকিৎসা ক্ষেত্রে যারা প্রিয় চিকিৎসকেরা রয়েছেন তারাও বলছেন যে ট্রেড কালচার চলছে। অন্যদিকে টলিউডেও আমরা দেখলাম যে ফেডারেশনের বিরুদ্ধে ট্রেড কালচারের একটা অভিযোগ উঠছে। এই যে ট্রেড কালচার শাসক দলের পরীক্ষার ঘটনা, কি বলতে চাই? একজন হেয়ার ড্রেসার আত্মহত্যা করার চেষ্টা করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে, এবং তিনি বলেছেন তিনি ইলেকশন চেয়েছিলেন ফেডারেশনে, তার জন্যই তাকে ট্রেড দেওয়া হচ্ছে। 3 মাস ওনাকে কাজ দেওয়া হচ্ছিল না। কালকে শুটিং চলাকালীন ওয়াশরুমে গিয়ে তিনি গায়ে কেরোসিন তেল ঢালেন। এই মুহূর্তে তার 90% বার্ন। ফ্যামিলি খুব সমস্যায় রয়েছে। 3 মাস বিভিন্ন পলিটিক্যাল কারণে তাকে কাজ থেকে সরিয়ে রাখা হয়েছে। সুইসাইড নোটে শাসক ফেডারেশনের বিরুদ্ধে 10 জনের নাম লিখে দিয়েছে। আপনাকে ওই আগেই আমি বলেছি, এখনো আমি বলছি, সেটা হচ্ছে হয় যদি মন থেকে তাড়িয়ে দেওয়া যায়। বাচ্চা ছেলে অঙ্কে কম নম্বর পেয়েছে, এসে অঙ্কের খাতা দেখায়, কেন দেখায় না? মা মারবে। মা যদি না মারে তাহলে বলবে আমি অঙ্ক পারি না, অঙ্কটা কম হয়েছে। এই যে মহিলারা অত্যাচারিত হন তারা গিয়ে কেউ বলেন না, কেন বলেন না? আরো 10 জন লোক বলবে, আরে বিভিন্ন ব্যাপার। এই জন্যই কিন্তু আবার আমি বলছি, রাহুল গান্ধী এই কথা বলেছেন, ডরো মা। এই যে ভদ্রমহিলা এসে 10 জনের নাম লিখেছে, আপনাদের কাছে আমি বলছি ভয়টা কিসের? হয়তো অনেকে ভাবছেন চাকরি চলে যাবো, 10 দিন আমি এটাকে ডাইজেস্ট করবো। এই কারণেই তো আমি বলতে চাইছি, বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা, আমরা তার কাছে শুধু এই আবেদনটুকুই করবো, বাংলার মহিলাদের সুরক্ষার বিষয়
আপনি একজন মহিলা হিসেবে গুরুত্ব সহকারে দেখুন যাতে কোনো জায়গায় তার আওয়াজ কোথাও আঘাতপ্রাপ্ত হয়ে না ঘুরে চলে আসে, যাতে তিনি সুবিচার পান। আর এই সুবিচার পেতে গেলে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে। এবং আমি আশা করব এত সব ঘটনার পরও পুলিশ প্রশাসন অবশ্যই গুরুত্ব দিয়ে তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তারা সেই দিকটি তারা নজর দেবে। প্রশ্ন একটা, এই যে ডিবিসি জল ছাড়া নিয়ে কেন্দ্র এবং রাজ্যের একটা পত্রযুদ্ধ শুরু হয়েছে, আপনি বা আপনার কংগ্রেস, রাজ্য কংগ্রেসের এই নিয়ে অবস্থান কি? কারণ আপনি শুরুতেই বললেন বন্যা দুর্গত এবং আর্থিকরণের নিরাপত্তা পালন করছেন, অবশ্যই উদ্বেগের বিষয়। আমি আপনাকে একটা কথা বলি, রাজ্য এবং কেন্দ্র এই দুটোর সংখ্যা বরাবর থাকে। কেন্দ্রশাসিত কেন্দ্রের ডিভিসি, রাজ্যের। এবার আমি শুধু এইটুকুই চাইব, কি বলছি আমার জানার দরকার নেই। আমি মেদিনীপুরের ছেলে, বন্যায় যাতে মানুষ ডুবে না যায়, সর্বস্ব ফুরিয়ে না পড়ে, এবং সঠিকভাবে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র মিলে সিদ্ধান্ত যা গ্রহণ করার তা যেন গ্রহণ করে। আমি কেন্দ্রের দোষ দিলাম, কেন্দ্র রাজ্যের দোষ দিল, ডিবিসি বললো আমার জল ছাড়তে হবে, না হলে আমার জলাধার থেকে যাবে। দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা শুনে আসছে। একটাই আবেদন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যাতে সরকারি সাহায্য করতে পারে। আমাদের জেলা কংগ্রেসের অজিত চৌধুরী মহাশয় অলরেডি ইনফর্ম করে দিয়েছিলেন যে তোমরা তাদের পাশে দাঁড়াও, এবং দিল্লি থেকে কংগ্রেস সভাপতিও জেলা রাজ্য কংগ্রেসের নেতাদের বলে দিয়েছেন যে তোমরা সেইভাবে সাহায্যের হাত বাড়াও, যার যেখানে যতটুকু সামর্থ্য আছে। কিন্তু অন্য রাজনৈতিক দলের দ্বারা তো শুধু সম্ভব হবে না, যারা ক্ষমতায় আছেন সেই প্রশাসন, সেই সরকারকে এর ব্যবস্থা করতে হবে। আমি আর এই দুটোর ভেতরে না ঢুকে শুরু করবো, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে সঠিকভাবে তাদের যা করিয়ে ফেলেছেন, তারা বাড়ি ঘর তার ব্যবস্থা করা হয়, এবং তাদের ক্ষতিপূরণ যা দেওয়ার প্রয়োজন তা যাতে দেওয়া হয়। এবং ডিবিসি কর্তৃপক্ষ যা বলছে, কেন্দ্রীয় সরকারের এটা শোনা দরকার। আবার রাজ্য সরকার যে কথা বলছে, রাজ্য সরকারকে অনেক আগে থেকে এই বিষয়ে সচেষ্ট হওয়া দরকার। বর্ষাকালে ডিবিসি জল ছাড়বে, সচেতন হওয়া দরকার। আর ডিবিসিকে ভাবা দরকার যে একটা রাজ্যে যদি প্রচুর জল চলে আসে, তাকে আগে অগ্রিম ইনফর্ম করা দরকার। আপনিও জানেন না, আমিও জানি না, দুদল একটা ড্রামা তৈরি হচ্ছে লড়াইয়ে, কিন্তু আসল সাধারণ মানুষেরা মরছে। আর আমরা রাজনৈতিক বিপক্ষে আছি বিরোধী দল হিসেবে, আমাদের কাজটা কি? আমাদের লোকেদের আমরা বলতে পারবো, সেই সাহায্য তো আমরা পৌঁছতে পারবো। আমাদের কাছে একটাই কথা, বারে বারে এই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের নাটকটা বন্ধ হওয়া প্রয়োজন। दादा आप थोड़ा इंग्लिश या हिंदी में दिए में क्या कहना चाहिए? प्रेसिडेंट के तौर पे आज आपने नए तरीके से विभाग रन किया, क्या कहना चाहिए? प्रेसिडेंट के तौर पे आपको नया जिम्मेदारी मिली है, क्या कहना चाहिए? देखिए, ये धरती पर मैं खड़ा हूँ, ऊपर में आसमान है, और मैं चाहता हूँ हर कार्यकर्ता का साथ, वो बुजुर्ग हो, वो वरिष्ठ हो, और जो क्रांतिकारी मेरा साथी है उनका सब एक साथ मिल के आने वाला दिन में कांग्रेस का जो कार्यक्रम है, वो कार्यक्रम को आगे बढ़ाने के लिए हम लोग सोचेंगे। और साथ साथ में मैं बताना चाहता हूँ, हमारा जो वरिष्ठ लीडर लोग है और जो कार्यकर्ता है, ये दोनों का बीच में बातचीत करके जो नतीजा आएगा आने वाला दिन में, ये नतीजा को सामने रख के कांग्रेस कैसे मजबूत होगा, how it will be revamped and rebuilt, it will be more must priority for me, how it will be implemented, यही मेरा काम है। क्या बड़ा चैलेंज है आपके लिए? आप इसका पोजीशन में आए हैं एज ए प्रेसिडेंट ऑफ पीसीसी प्रेसिडेंट इन वेस्ट बंगाल, व्हाट इज द बिग चैलेंज फॉर यू एट दैट टाइम? मिशन 2026 assembly election, one side is mission 1 and mission other is my organization, because this is my layer of the chain. And plan 1, plan 2, plan 3, and it will be our insight of the party strategy. I will not discuss here, but I am saying you only to achieve
reach the voice to the assembly, reach the voice to the parliament. And that representative is required, and that representative will come from the other. सर, आपका पश्चिम बंगाल में आपका राजनीतिक स्टैंड, पॉलिटिकल स्टैंड क्या रहेगा? ऐसे अभी तो विरोधी दल के ऊपर देखा जाता है, बीजेपी टीएमसी के विरोधी दल से यहाँ पे काम है, लेकिन कांग्रेस का क्या स्टैंड रहेगा? क्योंकि एक तरफ आप लोग इंडी गठबंधन में है, एक तरफ आप लोग यहाँ पे जिस तरह अनिल रंजन चौधरी का स्टैंड था कि हम यहाँ पे एक साथ तृणमूल के खिलाफ लड़ाई जारी रखेंगे, तो क्या आप लोग का स्टैंड वही रहेगा या डिफरेंट प्लानिंग होगा? अच्छा, एक चीज है, अनिल रंजन चौधरी का पर्सनल लेवल में टीएमसी का सर कोई दुश्मनी था, ऐसा नहीं। कांग्रेस का कोई कार्यकर्ता कांग्रेस का दफ्तर में इंजर्ड होकर गांव से आएगा, एक दिन नहीं, 2 दिन नहीं, 1 महीना तक होगा, उसका इलाज होगा, उसका इलाज होगा। और प्रदेश कांग्रेस वो क्या करेगा? वो आवाज नहीं उठाएगी, बात नहीं करेंगे। मैं एक चीज बता रहा हूँ, कांग्रेस एक कार्यकर्ता झंडा लेके जब आगे बढ़ रहा है, वो झंडा को मजबूत रखने के लिए उसका सामने जो उसको कोई डांटेगा, उसका ऊपर कोई आक्रमण करेगा, वो उसका विरोध करेगा। प्रदेश कांग्रेस दफ्तर से भी, प्रदेश कांग्रेस सभापति और मेरा कोई साथ जो कलीग है, जो कांग्रेस का नेता है, उसका भी यही काम होगा। कांग्रेस का झंडा का विरोध में जो आप उठाएगा, उसका विरोध में हमारा बातचीत जारी रहेगा।